হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যাভারেজ বা গড়। এই গড় থেকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন আসে এবং সেগুলো আজকের ক্লাসে আমরা টাইপ ধরে ধরে আলোচনা করব। যেহেতু একটা ক্লাসেই আমরা এগুলো পুরোটা কভার করেছি, তাই ক্লাসটা একটু বড় হতে পারে। অবশ্যই কিন্তু মন দিয়ে ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখবে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলে এসো আমাদের যে বেসিক জায়গা, গড়। গড় সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো। তো সেই গড় থেকে আমরা গড়ের বিশেষ মানে যে বেসিক জায়গাটা, সেখান থেকে আমরা এটা শুরু করব। বেসিক জায়গা বলতে যে অনেকগুলো মান যদি দেওয়া থাকে, ধরো মান হচ্ছে A1, A2, A3, ঠিক আছে, এরকম সংখ্যায় ধরো AN পর্যন্ত দেওয়া থাকলেও, তার মানে কতগুলো ডাটা আমরা এখানে নিলাম সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে এবং ডাটাগুলোর ভ্যালু কি সেটা জানতে হবে। তাহলে আমরা এখানে যেটা গড় বা অ্যাভারেজ পাবো, অ্যাভারেজ সেটা হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3, এগুলোকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আপ টু n পর্যন্ত যোগ করে n দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু গড় পাবো। বুঝতে পারলে? এবারে বেসিক কিছু ক্ষেত্রে ধরো আমার যদি ডাটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা যোগ করি না। যেমন ধরো 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তারপরে ধরে নাও 11 আছে, 18 আছে, এরকম ধরো 20 আছে, এরকম সংখ্যা কতগুলো আছে। এখন আমরা দেখবো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে। আরেকটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, 7টা সংখ্যা আছে। তাহলে সেই 7টা সংখ্যার আমরা যখন গড় বের করব, তখন আমরা কি করি, এগুলোকে যোগ করব, যোগ করে 7 দিয়ে ভাগ করে দেব। এবারে এখানে আমরা একটা একটু অ্যাডভান্স টাইপের একটা টেকনিক শিখব। সেটা হচ্ছে, যেমন ধরো আমরা এই সংখ্যাগুলোর গড়টা ধরে নিলাম 5, ঠিক আছে, 5। তাহলে গড় যদি আমরা এখানে 5 ধরে নিই, তাহলে আমাদের কতটা চেঞ্জেস আসছে সেটাকে আমরা দেখব। দেখো, প্রথম সংখ্যাটার ক্ষেত্রে -4, পরের সংখ্যাটার ক্ষেত্রে -2, তারপরের সংখ্যাটার ক্ষেত্রে 0, তারপরের সংখ্যাটায় +2, তারপরের সংখ্যাটায় +6, 11-র জন্য +6 এগুলো প্লাস, তারপরের সংখ্যাটার জন্য 13, তারপরের সংখ্যাটার জন্য এটা হচ্ছে 15। এর ফলস্বরূপ কি হলো, আমার কিন্তু 4 2 6 এই যে দুটো সংখ্যা এখান থেকে বাদ দিয়ে দিতে পারলাম। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 15, আর 15 হচ্ছে 30, ঠিক আছে। 30-এর 7 দিয়ে ভাগ করলে যত সংখ্যা হচ্ছে সেটা তুমি গড় পাচ্ছ। আবার এখানে তুমি যোগ করে দেখো, এখানে তুমি এতটা ডেভিয়েশন হচ্ছে, মানে এতটা ডেভিয়েশন, মানে এটা কিন্তু গড় নয়। গড়টা আমরা ধরেছিলাম 5, এটা প্লাস হচ্ছে, মানে 5-এর পরে আমাদের যেটা গড় হবে, গড় যেটা আমরা পাবো সেটা হচ্ছে 5-এর উপরে চলে যাবে 30/7। এটা যা ভ্যালু হবে, 4 7 28, 4 মানে 9-এর কাছাকাছি, 9 পয়েন্ট সামথিং হচ্ছে। এবারে দেখো, এটাকে যদি আমরা যোগ করে দেখি, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, মানে তুমি সংখ্যাগুলো ধরো নিচ্ছ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 18 প্লাস 20, তাহলে কত হচ্ছে 65। 65কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে কত আসছে, 9 পয়েন্ট সামথিং, ঠিক আছে। যেমনটা এখানে আসছে 9.28, এখানেও আসছে। দেখো, 30-কে 7 দিয়ে যদি ভাগ করো, 30/7, তাহলে কত আসছে 4.2, 4.28 আসছে। তার সাথে তুমি 5 যোগ করছো, তাহলে ওই একই সংখ্যা আসবে। দেখো, 9.28 আসছে, ঠিক আছে। তো এইভাবেও কিন্তু আমরা, যখন আমাদের র ডেটা দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা এইভাবে সহজেই করতে পারবো। বুঝতে পারলে ব্যাপারটা?
তাহলে এই নিয়ে কিন্তু আমাদের খুব একটা কোশ্চেন আসে না, এগুলো স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেনে আসে, তবে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, সেই কারণে এই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে রাখলাম। চলে আসছি আমাদের যে টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে সেগুলোকে নিয়ে। তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, তাহলে তোমাকে এখানে 9টা মৌলিক সংখ্যা কিন্তু জানতে হবে। তাহলে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 11, 13, তারপরে 17, তারপরে 19, তারপরে ধরে নাও 23। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টি সংখ্যার মৌলিক সংখ্যার গড় বলেছে। তাহলে এখানে তুমি যোগ করবে, যোগ করলে টোটালটা পাবে 100। 100/9 মানে হচ্ছে 11.11। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো। এই যে কোশ্চেনগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের নাম্বার এবং বেসিক্সের কোশ্চেন, যেগুলো আমাদের পরীক্ষাতে কিন্তু আসে। তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে চলেছে। খুব ভালোভাবে কিন্তু বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখছো, সেখানে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা এইটা, 20টা সংখ্যার গড় শূন্য, তাদের সর্বাধিক কতগুলো সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে। তাহলে 20টা সংখ্যার গড় যদি শূন্য হয়, তাহলে 19টি সংখ্যার গড়, গড় নেব না, এখানে আমরা মোট নেব। মোট সমান ধনাত্মক, যদি ধনাত্মক হয় তবেই একটি সংখ্যা ওই ধনাত্মক সংখ্যার সমান কিন্তু ঋণাত্মক। তাহলে 19টা সংখ্যায় কিন্তু পজিটিভ, তো যারা পজিটিভ, 19টা সংখ্যা যারা আছে পজিটিভ, তারা হচ্ছে শূন্যের চেয়ে বড়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কতগুলো সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে? তাহলে অপশন হচ্ছে ডিতে 19টি। বুঝতে পারলে? চলে এসো পরের কোশ্চেনে। এটা কিন্তু বুঝার কোশ্চেন ছিল, বুঝে নিলেই অঙ্কটা করতে পারবে। তারপরে দেখো 10টা জোড় সংখ্যার গড় কত? তাহলে জোড় সংখ্যা 2 4 6 8 10 12 14 16, তারপরে হচ্ছে 18 আর 20। কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো এখানে আর এখানে যদি যোগ করো 22 আসবে, প্রত্যেকটার ক্ষেত্রে 22 আসছে। এরকম দেখো 5 জোড়া আসছে, মানে 110 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু এখানে প্রশ্নে কি বলেছে? গড় বলেছে। আচ্ছা 110 তাহলে তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু গড় বলেছে তাহলে সঠিক উত্তরটা হবে অপশন বিতে 11। নেক্সট কোশ্চেন দেখো, 5টি বিজোড় সংখ্যার, আচ্ছা বিজোড় সংখ্যাকে আমরা প্রকাশ করব 2n+1 আর 2n-1 দিয়ে। তাহলে এটা হলো দুটো কোশ্চেন, দুটো নাম্বার। এবার যেহেতু পরপর বলেছে তাহলে এই ধারে 2n+3 নেব, আর এটা 2n-3 নেব। আচ্ছা এখানে +1 -1 কেন করছি বুঝতে পারছো? দেখো 2n মানে যে কোনো n যে মান ধরো, 2n মানে হচ্ছে কিন্তু জোড়, আর 2n প্লাস একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, 2n এর মান যাই নাও না কেন, এর সাথে যদি তুমি একটা বিজোড় সংখ্যা যোগ করো তাহলে পুরোটা মিলে হয়ে যাবে বিজোড়। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এরকম নিলাম। তাহলে আরেকটা লাস্টেরটা নিয়ে নিচ্ছি 5। 5টা বলেছে 1 2 3 4 5, এরা প্রত্যেকেই কিন্তু সিরিয়ালি আছে। এনের যে কোনো একটা মান বসিয়ে রাখো, তারপরে দেখতে পাবে এরা কিন্তু বিজোড় সংখ্যায় চলে আসছে। পরে কি বলেছে? এদের গড় বলা আছে 25, মানে টোটালটা করলে কত হবে? দেখো এইটা
এইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এইটা বেড়ে যাচ্ছে, মানে 2n প্লাস 5, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে তাহলে 2n কতগুলো হচ্ছে, 5টা, 2n হচ্ছে 5টা হচ্ছে, আর একটা এক্সট্রা 5 থাকছে। কিভাবে দেখো, 2n প্লাস 2n প্লাস 2n প্লাস 2n প্লাস 2n মানে হচ্ছে 5টা 2n প্লাস 5, এই 5টার জন্য এই টোটালটা মানে আমরা যখন যোগ করে দিচ্ছি তাহলে গড় ইন্টু 5 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2n ইন্টু 5 ইজ ইকুয়াল টু 125, মানে 120 হয়ে যাচ্ছে। এটা 125 থেকে 5 120, তাহলে এখানে আবার কেটে যাচ্ছে 24, তাই তো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে, তাহলে 2n আমরা পেয়ে গেছি 24, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 2n মাইনাস 3 মানে হচ্ছে 24 মাইনাস 3 মানে 21, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা দেখো, প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ন্যাচুরাল নাম্বার, মানে হচ্ছে 1 2 3 4 এগুলোকে ন্যাচুরাল নাম্বার বলে। তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার আর 7 স্কোয়ার হচ্ছে ন্যাচারাল নাম্বারের স্কোয়ার। তার মানে 1 4 9 16 25 36 আর 49, তাহলে এই দুটোতে হলো 50 আর এইটাতে হলো 25, 25 25 50, তাহলে 50 50 100 আর এইটাতে হচ্ছে 40, মানে 140। তাহলে 7টা সংখ্যার যেহেতু গড় বলেছে তাহলে 7 দিয়ে ভাগ মানে হচ্ছে 20। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন অ্যান্ড রিপ্লেসমেন্ট, মানে ব্যক্তি আসা যাওয়া এবং পরিবর্তন। এখানে কি বলেছে, 24 জন ছাত্র আছে এবং একজন শিক্ষকের গড় বয়স হচ্ছে 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া যায় তবে গড় 1 কমে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? ঠিক আছে, তো তোমরা ট্রেডিশনাল যে ওয়ে সেটাতে তোমরা অনেকবার অঙ্কটা করেছো, তো আমি সেইটাই আগে তোমাদেরকে করে দিচ্ছি, না হলে হয়তো অঙ্কটা তোমরা বুঝতে পারবে না। তাহলে মেথড 1-এ কি বলছে যে 24 জন স্টুডেন্ট আর তাদের টিচারের টোটাল বয়সটা হচ্ছে, মানে হচ্ছে গড়টা দেওয়া আছে 15, তাহলে 25 জনের হচ্ছে মোটটা এতটা, তাই তো। এবারে শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া হয় তার মানে 24 জন স্টুডেন্টেরই হচ্ছে, তবে তাদের গড় 1 কমে যায়, গড় কমে হয় 14, এবং একজন শিক্ষক যেহেতু বাদ পড়ে গেছে তাহলে এটা হচ্ছে 24। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের টিচারের বয়সটা বের করব, তাহলে মাইনাস করে দিলে এটা কেটে যাচ্ছে, তাহলে টিচারের বয়স হচ্ছে 15 ইন্টু 25 মাইনাস 14 ইন্টু 24। ঠিক আছে, গুণ করো, 15 25-এ হচ্ছে 375 আর 14 24-এ হচ্ছে, এটা গুণ করব আমরা তাই না, 14 আর 24-এ 4 4-এ 16, এটা হচ্ছে 2, এবারে দেখো 4 2 8 আর এটা হচ্ছে 4, 8 4-এ 12, মানে 6 3 3 336, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবে 39। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা মেথড। ওকে, এই হচ্ছে আমাদের একটা মেথড, মেথড 1। এবারে মেথড 2টা হচ্ছে কি, মেথড 2 দেখো এত সব ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে 24 জন ছাত্রের সাথে একজন শিক্ষক আছে, একমাত্র একজনই শিক্ষক আছে যাদের গড় বয়স 15 বছর। ভালো কথা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 24 জন যে ছাত্রের বয়স এবং শিক্ষকের যে বয়স, এর মধ্যে থেকে যদি শিক্ষক বেরিয়ে যায় তাহলে তার সাথে সাথে সে ওই 24 জনের বয়সকেও নিয়ে চলে যাবে
এবং তার নিজের গড়টাও নিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওই শিক্ষকের বয়স, যেহেতু বয়সের গড়টা বলা আছে 15 বছর, তাহলে আমি ধরে নিলাম 15 বছর হচ্ছে শিক্ষকের বয়স। মানে শিক্ষকের বয়স যদি 15 হতো তাহলে কি হতো, সে বেরিয়ে গেলেও কিন্তু গড়টা একই থেকে যেত, তাই তো? ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। একজন যে শিক্ষক আছে তার বয়স আমি ধরে নিলাম 15 বছর, তাহলে 15 বছর যদি হয় তাহলে ওই শিক্ষক বেরিয়ে গেলে কোনো কিন্তু গড় কমতো না। কিন্তু কি হচ্ছে প্র্যাকটিক্যালি, শিক্ষকের বেরিয়ে যাওয়ার সাথে সাথে গড় কিন্তু এক কমে যাচ্ছে। মানে কি, তার নিজের 15 বছর সে নিয়ে বেরিয়ে গেছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে ওই 24 জনের 1 বছর করে করে বয়স সে কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছে। তবেই কিন্তু তার গড়টা, মানে তাদের যে বাকি স্টুডেন্টদের গড় সেটা এক কমছে। তাহলে এই 15-র সাথে প্রত্যেক স্টুডেন্টের 24 জনের 1 বছর করে বয়স কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই টিচারের যেটা বয়সটা হবে সেটা কিন্তু এই 15 আর 24 মানে 39 বছর হবে। ঠিক আছে, এটা একটু কিন্তু ডিপ থিঙ্কিং এর প্রয়োজন রয়েছে। এমনি এমনি তুমি যদি করতে চাও ক্যালকুলেশন না করে, তখন কিন্তু তুমি এই মেথডে করতে পারো। ঠিক আছে, তবে অবশ্যই তার জন্য তোমাকে কিন্তু এই পদ্ধতিটার সাথে সম্পৃক্ত হতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, তবেই কিন্তু এটা করতে পারবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন একই রকমের একটা কোশ্চেন আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু রিপ্লেসমেন্ট হয়েছে। একটি নৌকায় 10 জন নাবিকের গড় ওজন 1.8 কেজি বৃদ্ধি পায় যখন 53 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসে। তাহলে আমরা নতুন ব্যক্তির ওজন বের করব এখানে। তো আমরা ধরে নিচ্ছি প্রথমে যে গড়টা ছিল, মানে কোনো রিপ্লেসমেন্ট হওয়ার আগে 10 জন নাবিকের, প্রতিজন নাবিকের যেটা গড় ওজনটা সেটা ছিল ধরে নাও m। তাহলে টোটাল ছিল 10m। তাহলে 10m থেকে 53 কেজির লোকটা বেরিয়ে গেল, কে? 53 কেজি ওজনের যে নাবিকটা ছিল সে বেরিয়ে গেল এবং একটা অন্য লোক দিয়ে রিপ্লেস হলো যার ওজন r। তাহলে এর ফলে কি হলো, লোকের সংখ্যা কিন্তু 10ই থাকলো এবং এই m প্লাস 1.8 বাড়লো। তাহলে এখানে হচ্ছে 10m মাইনাস 53 প্লাস r সমান হচ্ছে 10m প্লাস 18। তাহলে এখানে r ইজ ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি বিয়োগ হচ্ছে, তাহলে 53 আর 18তে যোগ করলে হচ্ছে 71। তাহলে ওই নতুন ব্যক্তির ওজন হচ্ছে 71 কেজি। দেখো এটাকে আমরা মেথড 1-এ বললাম, মেথড 2-তে আমরা কিন্তু এখানে ভাবলেই একটু পারবো যে কিভাবে আসছে। দেখো এখানে যদি আমরা ভাবি যে ওই যে 53 কেজির লোকটা বেরিয়ে গেছে, মানে বাকি 9 জনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 53 কেজির ধরে নাও যে ব্যক্তিটা আছে সে বেরিয়ে গেছে। তাহলে ধরে নাও 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10তম লোকটি বেরিয়ে গেছে এবং এর পরিবর্তে এসছে আর কিন্তু এখানে ঢুকেছে। ওকে, তাহলে ওই ব্যক্তি বেরিয়ে যাওয়ার জন্য তার ওজন কত ছিল? 53 কেজি। তাহলে এই যে গড় ওজনটা বেড়েছে তার মানে কি, এই লোকটা জাস্ট যদি 53 কেজি বেরিয়ে যায় তাহলে 53 কমার কথা এবং এ কিন্তু এসে সেই 53 মেকআপ দিয়েছে। ঠিক আছে, মেকআপ দিয়েছে
যদি এই লোকটারও ওজন 53 কেজি হতো, মানে আর এর ওজন ন্যূনতম 53 কেজি হলে গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে কি যে ওই 10 জনেরই আরো 1.8 কেজি করে ওজন বৃদ্ধি পাচ্ছে। কেন না, এই ব্যক্তির ওজন 53 প্লাস 10 ইন্টু 1.8, মানে তার 1.8 যে অতিরিক্তটা সেটা 10 জনের ভেতরে ভাগ হয়ে যাচ্ছে, মানে এম 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 এবং এই আর ব্যক্তি এদের ভেতরে কিন্তু এই 1.8টা যুক্ত হয়ে যাচ্ছে টোটাল। তার মানে ইনিশিয়ালি যে আর লোকটা ঢুকেছে সে কিন্তু এই ওজনটা, মানে তার কিন্তু ওজনটা টোটাল এত, তাহলে 53 প্লাস 18 সমান হচ্ছে 71 কেজি। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন একই রকমের কোশ্চেন। দেখো আগে আমি এখানে মেথড 2টা বুঝাবো, তারপরে মেথড 1-এ যাবো এবারে। তাহলে মেথড 2 বলতে শর্ট প্রসেস যেটা, তাহলে 50 জন ছাত্রের ক্লাসে গড় বয়স 14 বছর, ভালো কথা 14 বছর। এরপরে কি হচ্ছে, 5 জন নতুন ছাত্র যোগ দেওয়ায় তাদের বয়সটা 14.5 বছর হলো। তাহলে তাদের ধরো ওই যে 5 জন যারা যুক্ত হলো তাদের যদি কোনো ওজন না থাকতো তাহলে আমার গড় কত থাকতো, 14, তাই তো? কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তাদের গড় বেড়েছে কত, 14.5 হয়েছে। তাহলে যারা নতুন এসেছে তাদের গড়টা কত, এই 5 জন যোগ দেওয়ার জন্য 14 তো স্বাভাবিকভাবেই তাদের গড় ওজন আছেই। এবারে এই যে 50-এর পরে যারা বাড়ছে মানে 55 হচ্ছে, ঠিক আছে, 55 হচ্ছে, আচ্ছা 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 আমরা মেথড 1টাতে আগে করে নিই, এটা কনফিউশন হবে না হলে। মেথড 1 দেখো এখানে কি বলছে, 50 জনের 14 কেজি করে ওজন, তারপরে 5 জন নতুন এসছে, ঠিক আছে। এখানে মেথড 1টা কিন্তু সহজ, এখানে একটু এখানে রিপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি নেই, এখানে নতুন যোগ হয়েছে। তো এটা কিন্তু যে পদ্ধতিটা আমি দেখালাম সেটা কিন্তু শুধুমাত্র রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রয়োগ করবে, ঠিক আছে, তবেই কিন্তু ঠিকঠাক আসবে। এরপরে কি হচ্ছে, এই ঘটনার পরে তাদের গড় ওজনটা হয়ে যাচ্ছে, মানে 55 জনের গড় ওজনটা হয়ে যাচ্ছে 14.5, এই হচ্ছে অঙ্ক। তাহলে 5n তাদের ওজনটা কত, 55 ইন্টু 14.5 মাইনাস এটা হচ্ছে 50 ইন্টু 14। তাহলে এখানে তুমি এটা গুণ করবে, গুণ করলে পাবে 797.5 আর এটা হচ্ছে 700, তাহলে 97.5। এখন আমাকে গড় বের করতে বলেছে, তাহলে n শুধু বার করবো, এটা 5n মানে 5 জনের বয়স হচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 19.5 পাবে, 19.5, ঠিক আছে। এবারে এই যে মেথড 2 এর ব্যাপারটা, সেটা করার ক্ষেত্রে তোমাকে কিন্তু রিপ্লেসমেন্ট হওয়া দরকার ছিল। তো এখানে যেহেতু আমাদের রিপ্লেসমেন্ট হচ্ছে না তাহলে কিন্তু আমরা এটা মেথড 2টা আর ইউজ করব না, ঠিক আছে। জটিল হবে, হবে না এমন না, আরো অন্য মেথড দিয়ে করা যেতে পারে, কিন্তু সেখানে জটিল ভাবনা চিন্তাটা আরো জটিল হয়ে যাবে। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। 8 জন ব্যক্তির গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায় যখন 50 জন ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসে। এখানেও দেখো সরাসরি কি আছে, রিপ্লেসমেন্ট আছে, তাহলে মেথড 2টা আমরা করব। তাহলে 8 জন ব্যক্তির গড় ওজন 2 কেজি বাড়ে যখন 50 কেজি ওজনের
একজনের পরিবর্তে নতুন একজন আসে, তার মানে কি ন্যূনতম যদি 50 কেজি হতো তাহলে কোনো পরিবর্তন হতো না নতুন ব্যক্তিটার। কিন্তু তার যেহেতু 2 কেজি করে 8 জনের বেড়েছে, তাহলে ওই 8 জনের আরো টোটাল ওই 2 করে করে সাপ্লাই দিয়েছে কে, যে নতুন ব্যক্তিটা, নতুন ব্যক্তির ওজন। তার মানে এটা 50 প্লাস 16 মানে হচ্ছে 66 কেজি। এবারে আমরা বললাম যে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের মেথড 2 যেমন হয় তেমনি 1ও হয়। তাহলে সেখানে হচ্ছে 8 জনের গড় ছিল ধরে নাও এটা, ওকে। এবারে 50 কেজির একজন গেল আর n ওজনের একজন এলো, তার ফলে কি হলো, 8 জনের গড় 2 কেজি বেড়ে গেল। তাহলে এখান থেকে তুমি -50 প্লাস n ইজ ইকুয়াল টু 16 পাচ্ছ। তাহলে n ইজ ইকুয়াল টু পাবে 66 কেজি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন দেখো, 10টি সংখ্যার গড় হচ্ছে 7। তাহলে 10টা সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে 7, তার মানে টোটালটা হচ্ছে এত। এবারে প্রতিটি সংখ্যার সাথে 12 দিয়ে গুণ করা হলো। তাহলে প্রতিটি সংখ্যার সাথে যদি 12 দিয়ে গুণ করা হয়, ভালো করে বোঝো, প্রতিটি সংখ্যার সাথে, ঠিক আছে, 12 দিয়ে গুণ করা হয়। 10টি সংখ্যা রয়েছে যাদের প্রতিটার সাথে, যেমন ধরে নাও এখানে আমরা যদি সংখ্যাগুলো দেখি তাহলে A1 ধরে নাও, A2, A3 এরকম সংখ্যা রয়েছে A10 পর্যন্ত। এদের যেটা গড় সেটা ছিল 7, এবং এই 10টা সংখ্যাকে যখন আমরা 10টা সংখ্যার যোগফলকে আমরা যখন বের করছি, এটা হচ্ছে 10টা সংখ্যার যোগফল, গড় থেকে এটা হচ্ছে যোগফলের সম্পর্ক, ঠিক আছে। এবারে হচ্ছে কি প্রতিটা সংখ্যার সাথে 12 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে প্রত্যেকটায় 12 দিয়ে কমন আসবে, তাহলে 12 কমন চলে আসবে। তাহলে 12 হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে আছে, তাহলে 12 ইন্টু 10 ইন্টু 7, ওকে। এবং আমরা তখন ওই 10 দিয়েই ভাগ করব যেহেতু 10টা সংখ্যা, ঠিক আছে। তাহলে আলটিমেট আমার যে গড়টা হবে সেটা হবে কত, 84। 7 12তে 84, 84। দেখো এখানে আরেকবার বুঝিয়ে দিই বিষয়টা, 10টা সংখ্যার গড় দেওয়া আছে 7, তার মানে টোটাল হচ্ছে 7 10 70 ধরে নাও, তাই তো। সেটা মানে A1 A2 A3। এবারে দেখো প্রত্যেকের সাথে যদি আমরা একটা যে কোনো সংখ্যা গুণ করি, যেমন এখানে বলেছে 12 দিয়ে গুণ করতে, তাহলে 12 যখন আমরা গুণ করছি তাহলে আমরা কি করব, তুমি কি করবে, 12টাকে নিশ্চয়ই কমন নিয়ে নেবে, তাহলে 12 ইন্টু, এবারে হচ্ছে ওই সংখ্যাগুলো মানে এই সংখ্যাগুলোর যা যোগফল, তাহলে এইটা সমান এরকম করে, আমরা তো এটা দেখলাম টোটালটা হচ্ছে 70, তাহলে 12 ইন্টু 70 হইলো প্রত্যেকটা টোটালটার ক্ষেত্রে, এবং 10 দিয়ে যখন তুমি ভাগ করছো তখন এই 84 পাচ্ছ, 84। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে আমাদের ব্যাটিং অ্যান্ড বোলিং নিয়ে, ওকে। ব্যাটিং বোলিং এর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন আছে। তো এখানে কি বলেছে দেখো, সেটা হচ্ছে যে 10টা ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় ছিল 30, পরবর্তী ইনিংসে তিনি কত রান করলে তার গড় 35 হবে। তাহলে আমি ধরলাম যে 11তম ইনিংসেও তার গড় হচ্ছে 30, তাহলে 30 থাকতে গেলে কত থাকতে হবে, 30 রান করতে হবে, তাই তো। কিন্তু তার গড় হয়েছে 35, 35 মানে 5 বেড়েছে। তাহলে 11টা ইনিংসে মানে যে রানটা এসেছে, ঠিক আছে, 11টা ইনিংসে তার টোটাল গড় হয়েছে 5 করে বেড়ে বেড়ে তোমার 35। তাহলে
এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? একই রকম মেথড, তাই তো? আমাদের এখানেও একই রকম হচ্ছে। তাহলে 30 তো তোমার থাকছে, 30-এর সাথে আমাদের এখানে এই 5 রান যেটা বেড়ে গেছে সেটা 11টাতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে 11টা ইনিংসে, মানে 5 ইন্টু 11, তাহলে 30 প্লাস 55 মানে হচ্ছে 85 রান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 10টা ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় হচ্ছে 30, তাহলে পরবর্তী 11তম ইনিংসেও আমি ধরলাম গড়টা হচ্ছে 30। তাহলে যদি 30 হতো তাহলে গড় মানে 11তম ইনিংসের রানটাও হচ্ছে 30। ঠিক আছে, এই 30 সংখ্যাটা। তাহলে এই 30 হলে কি হচ্ছে, গড়টা 30-এ থাকছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে 35 হয়েছে। মানে কি, ওই ইনিংসে 5 করে 11টা ইনিংসে ভাগ হবে এরকম একটা রান কিন্তু যোগ হয়েছে। তার মানে 5 ইন্টু 11 মানে 55 রান যোগ হয়েছে ওই 30 রানের সাথে অতিরিক্তভাবে। মানে টোটাল ওই 11তম ইনিংসে 85 রান হয়েছে বলেই গড়টা 35 হয়েছে। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। একজন বোলারের গড় রান হচ্ছে 12.4 প্রতি উইকেট। তাহলে ম্যাচ শেষের আগে তিনি কত উইকেট নিয়েছিলেন? তাহলে প্রতি গড় রান হচ্ছে এত, এবং তিনি উইকেট নিয়েছেন, ধরলাম এই যে প্রতি উইকেট যেটা বলছে, মানে তিনি উইকেট নিয়েছেন, আমি শর্টে লিখছি, উইকেট নিয়েছেন ধরে নাও এন সংখ্যক। ঠিক আছে, এন বুঝতে অসুবিধা হবে, এটা আমি এক্স করে দিচ্ছি। তাহলে টোটাল যেটা তিনি রান করেছেন সেটা কত? মানে রান দিয়েছেন 12.4 ইন্টু এক্স, এত রান দিয়েছেন। এবারে শেষ ম্যাচে তিনি 12.4 ইন্টু এক্সের পর 26 রান দিলেন। এর ফলস্বরূপ কি হলো, তার শেষ ম্যাচের আগে, ঠিক আছে, তার গড়টা কমে গেল 0.4 হয়ে গেল। তাহলে তিনি কত পেলেন না, 0.4 কমে গেল, মানে 12.4 থেকে 0.4 কমে গেলে 12 হলো। এবং ওই ম্যাচে, শেষ ম্যাচটাতে তিনি এক্স এর পরে অতিরিক্ত 5টা উইকেট নিয়ে নিলেন। বুঝতে পারলে? তাহলে এখানে তুমি পাচ্ছ 0.4x, ক্যালকুলেশন করছি, এটা 60 থেকে 26 গেল মানে 34। তাহলে x ইজ ইকুয়াল টু 34/4 ইন্টু 10, তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 17, মানে হচ্ছে 85 রান। তাহলে 85 রান করেছেন। ম্যাচের শেষে তিনি উইকেট নিয়েছিলেন 85টা, রান নয়, এখানে 85টা উইকেট পেয়েছেন তিনি। ওকে, একজন ক্রিকেটার 10টি ইনিংসের গড় রান ছিল 32, তাহলে 10টা ইনিংসের গড় রান মানে টোটাল রান এত। পরবর্তী ইনিংসে তিনি এন রান করলেন, এবং যাতে তার গড়টা বেড়ে হলো 32-এর পরে হয়ে গেল 36 11তম ইনিংসে। বাস এটাই ক্যালকুলেশন করতে হবে। 396 থেকে 320 বিয়োগ করলে 76 রান। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এটা আছে টেম্পারেচার অ্যান্ড এরর কারেকশন, তাপমাত্রা এবং ভুল সংশোধন, যেগুলো তোমাদের পরীক্ষাতে পড়ে সেরকম কোশ্চেনগুলো এখানে স্থান দেওয়া হয়েছে। তাহলে এখানে বলেছে সোমবার, মঙ্গলবার এবং বুধবার, মানডে, টুইসডে,
ওয়েডনেসডে গড় তাপমাত্রা 40, মানে এটা হচ্ছে টোটালটা 3 দিনে 120 ডিগ্রি। মঙ্গল বুধ বৃহস্পতি মানে টিউসডে, ওয়েডনেসডে আর থার্সডে, এটার হচ্ছে 103 দিয়ে গুণ করছি, 123 ডিগ্রি। তাহলে এইখানে যখন আমি বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে ওয়েডনেসডে কেটে যাবে, টিউসডে কেটে যাবে, মানডে মাইনাস থার্সডে ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি। এবার বলছে বৃহস্পতিবারের টেম্পারেচার ছিল -3 ডিগ্রি। তাহলে এখানে থার্সডে মাইনাস মানডে সমান হচ্ছে 3 ডিগ্রি। তাহলে বৃহস্পতিবারে ছিল 42 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই 39 ডিগ্রি, তাই তো? তাহলে 39 ডিগ্রি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? সোমবারের তাপমাত্রাটা বলেছে। নেক্সট দেখো, 50টি সংখ্যার গড় ছিল 36। তাহলে 50টি সংখ্যার গড় ছিল 36, পরে দেখা গেল যে একটা সংখ্যা 48-এর পরিবর্তে 23 নেওয়া হয়েছে। তাহলে আগে 23কে বাদ দিতে হবে, যেটা রং সেটাকে আগে বাদ দাও, আর যেটা রাইট সেটাকে অ্যাড করো। বুঝতে পারলে? এইটা হচ্ছে রং, এটা হচ্ছে রাইট। ওকে, তার ফলে কি হচ্ছে দেখো, ক্যালকুলেশন, এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে হচ্ছে 50 × 36, আর এটা হচ্ছে 5, আর এটা 2, তাহলে 25। তার মানে 25 যদি কমন নিই তাহলে 72, তাই তো? 72 হচ্ছে তো, -1, তাহলে 25 × 71। এবারে বলেছে সঠিক গড় কত? 50টা সংখ্যা মানে 50, তার মানে 35.5। এটা কি ভুল হচ্ছে কোথাও? 50, 36 মাইনাস প্লাস হবে, তাই তো? প্লাস হবে, তাহলে এটা হবে 73। 73-এর অর্ধেক মানে হচ্ছে 36.5। বুঝতে পারলে? ক্লিয়ার? দেখো, এটা 48 প্লাস -23 করলে 25 হয়, ঠিক আছে? এটুকু কারেকশন করলাম, এটা সঠিক উত্তর হবে 36.5। নেক্সট কোশ্চেন দেখো, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 21 এবং 23 বছরের দুজনের পরিবর্তে নতুন ব্যক্তি আসে। তাহলে এখানে দুজন রিপ্লেস হচ্ছে, তাহলে তাদের ন্যূনতম মানে নতুন ব্যক্তির ন্যূনতম বয়স যদি 21 + 23 হয়, তাহলে কিন্তু গড় বাড়ার কথা নয়, মানে বাড়বে না এক কথায়। কিন্তু যেহেতু গড় 2 বছর বেড়েছে, তার মানে ওই 8 জন ব্যক্তির ভেতরে ওই 2 ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেটাকেও যখন আমরা হিসাবে নিয়ে আসবো, তাহলে পাবো 21 + 23 + 16 যোগ করলে পাবে 44, 16-তে 60। তাহলে বলছে নতুন দুজনের গড় কত? তাহলে দুজনের গড় হচ্ছে 60-এর 2 মানে হচ্ছে 30 বছর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, টাইম স্পিড সম্পর্কিত। যদিও এই ধরনের অঙ্ক তোমরা টাইম ডিস্টেন্সে করেছো, সময় দূরত্বে করেছো, কিন্তু এখানেও আমরা এটা স্থান দিয়েছি। দেখো, এক ব্যক্তি এখান থেকে গেল এখান পর্যন্ত ডি ডিস্টেন্স 40 কিলোমিটার পার বেগে এবং এততে ফিরে আসে, তাহলে সমগ্র গতিপথে তার গড় গতিবেগ কত? এখানে গড় গতিবেগ মানে হচ্ছে এভারেজ স্পিড, ঠিক আছে? তো এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ডি প্লাস ডি গেল, আর টোটাল টাইম মানে
ডি যেতে টাইম লাগছে d/40 আর এটা হচ্ছে d/60। তো এইভাবে ক্যালকুলেশন করেও হবে। আর এখানে তোমরা এইভাবেও মনে রাখতে পারো, যখনই গড় গতিবেগ বলবে, গড় গতিবেগ সমান 2 ইন্টু স্পিড দুটোর গুণফল বাই স্পিড দুটোর যোগফল, মানে 2 ইন্টু 40 ইন্টু 60 বাই এটা হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে তোমার 50, তাহলে এটা হচ্ছে 4×12 = 48, তাই তো 48 কিলোমিটার/আওয়ার। নেক্সট কোশ্চেন দেখো, এ বি সি এর গড় ওজন 45, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মোট ওজন 135। আবার বলেছে এ বি এর গড় হচ্ছে, এ বি এর মোট আমি লিখছি এখানে 80, আর বি সি এর মোট হচ্ছে, তাহলে 2b প্লাস সি এর হচ্ছে 43 দুগুণে 86, তাহলে এটা হচ্ছে তোমার 166। তাহলে এটা যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করছি, এটাও বিয়োগ করলাম, তাহলে এখানে হবে মাইনাস বি ইজ ইকুয়াল টু, এখানে 5 কত হয় 6 একে, 3 কত হয় 6 3-এ, আর 0, তাহলে এটাও মাইনাস হচ্ছে, মানে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 31 কেজি। ওকে, ক্যালকুলেশন করলেই পাবে, খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো, তিনটা সংখ্যার গড় দেওয়া আছে 28, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক, তাহলে এখানে আছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার অর্ধেক, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার অর্ধেক, দ্বিতীয়টা যদি x হয়, তাহলে দ্বিতীয়টার অর্ধেক মানে দ্বিতীয়টা যদি x হয়, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে x/2, এবং তৃতীয় সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ, মানে এখানে হচ্ছে 2x। তাহলে এদের আমরা যখন রেশিও করব, যখন 2 দিয়ে গুণ করব, তাহলে 1 হবে, 2 হবে, আর 4 হবে। তাহলে টোটাল যেটা রেশিওতে যোগফল সেটা হচ্ছে 7। তাহলে 7 রেশিও মানে যদি 28 হয়, তাহলে 1 রেশিও মানে হচ্ছে 4। তাহলে তৃতীয় সংখ্যা মানে হচ্ছে 4 রেশিও মানে হচ্ছে 16। তৃতীয় সংখ্যাটা, আচ্ছা আমাদের ভুল হচ্ছে কোথায়, 7, 4 2 6 রেখে 7, তিনটে সংখ্যার গড়, আচ্ছা এটা 84 দেওয়া আছে, তাই তো, তাহলে গুণ হবে 3, তাহলে এটাতেও গুণ হবে 3, তাহলে এটাও গুণ হবে 3, তার মানে 48 তৃতীয় সংখ্যাটা। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, লাস্ট কোশ্চেনে কি বলেছে আমাদের, লাস্ট কোশ্চেনে বলছে 9 জন ব্যক্তির মধ্যে 8 জন প্রতি, তাহলে 8 জন 30 টাকা করে খাবারের জন্য ব্যয় করলেন, তাহলে টোটাল 8 × 30 খরচ হলো। এবারে নবম ব্যক্তি সকলের গড় ব্যয়ের চেয়ে 20 টাকা বেশি ব্যয় করলেন, ঠিক আছে, তাহলে নবম ব্যক্তি কত খরচ করছেন, নবম ব্যক্তি গড় ব্যয়ের চেয়ে 20 টাকা বেশি খরচ করছেন, মানে 50 খরচ করছেন তিনি, এটাই তো। নবম ব্যক্তি সকলের গড় ব্যয়ের চেয়ে, সকলের গড় ব্যয়, আচ্ছা 8 জন, 9 জন ব্যক্তির ভেতরে 8 জন, আচ্ছা টোটাল গড়ের তুলনায়, আচ্ছা তাহলে এটা এইভাবে হবে না, ক্যালকুলেশনটা এটা একটু আলাদাভাবে আমাদেরকে করতে হবে।
কি হবে, কোশ্চেনে বলেছে 9 জন ব্যক্তির মধ্যে 8 জন জন প্রতি 30 টাকা করে খাবারের জন্য ব্যয় করেন, তার মানে গড়ে 30 টাকা করে খরচ করছেন। তাহলে আমরা গড়টা ধরলাম এখানে 9 জনের ভেতরে যেহেতু 8 জন আছে, তাহলে 8 ইন্টু 30, ঠিক আছে, ভালো কথা। এরপরে কি হচ্ছে, নবম ব্যক্তি সকলের গড় ব্যয়ের চেয়ে 20 টাকা বেশি ব্যয় করছেন। তাহলে সকলের যে গড় ব্যয় হয়েছে সেই সকলের গড় ব্যয়ের চেয়ে 20 টাকা বেশি করছেন। আচ্ছা, তাহলে সকলের গড় ব্যয়টা আমরা ধরে নিলাম এক্স, সকলের গড় ব্যয়টা, তার মানে সকলের মোট ব্যয়টা হচ্ছে ইন্টু 9x। তাহলে এই 9x ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল যে 8 জনের ব্যয় হচ্ছে সেটা হচ্ছে এটা 30, আর নবম ব্যক্তির ক্ষেত্রে গড় ব্যয় সকলের গড় ব্যয়ের থেকে 20 বেশি, মানে এই ঘটনাটা ঘটছে। তাহলে এখানে আমরা x এর মান যদি বের করি তাহলে হচ্ছে 8x, ঠিক আছে, নবম ব্যক্তির ক্ষেত্রে এটা একজনের ক্ষেত্রে হবে, এই ঘটনাটা ঘটছে। তাহলে 8x সমান হচ্ছে 240 আর 20 260, তাই তো। তাহলে x সমান হচ্ছে 260/8, তাহলে তোমার এটা হচ্ছে 4, এটা হচ্ছে 130, এটা হচ্ছে 65, এটা হচ্ছে 2। তাহলে মোট কত টাকা খরচ হয়েছিল আমাকে বের করতে বলেছে, তাহলে 9 ইন্টু 65/2, তাহলে এটা তুমি যখন গুণ করবে তখন কত পাবে, 9 ইন্টু 65 ডিভাইড বাই 2, 292 টাকা 50 পয়সা। বুঝতে পারলে? এইভাবে কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে। 9x হচ্ছে টোটাল তাদের ব্যয়, 8 জনের হচ্ছে 30 টাকা করে, আর প্রত্যেকের যা হচ্ছে তার থেকে 20, মানে অল টুগেদার, মানে ওই নবম ব্যক্তিকে নিয়ে যেটা, সেই গড়টার থেকে এর কিন্তু 20 টাকা বেশি। তাহলে এই হচ্ছে আমার 65/2 যখন করছি, তাহলে এখানে তোমার 9x আমরা বার করব, তাহলে এখান থেকে তুমি পাবে 292 টাকা 50 পয়সা। ওকে, এবং এর সাথে সাথে আমাদের আজকের যে সেশন, সেই সেশনটা কমপ্লিট হলো। অ্যাভারেজ থেকে যত ধরনের কোশ্চেন তোমরা দেখলে, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। খুব মন দিয়ে প্রত্যেকটা কোশ্চেনকে দেখবে, পড়বে, এবং এইভাবে যেমনভাবে টেকনিক দেখালাম সেই টেকনিকে সলভ করবে। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আজকের সেশন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট সেশনে। ততক্ষণ প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।